আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম লাইফ সায়েন্স 2024। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম 2024 লাইফ সায়েন্স কোশ্চেন নম্বর 21 থেকে 40, কোশ্চেন নম্বর 1 থেকে 20 আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাশাপাশি পুরো কোশ্চেনটি বা কোশ্চেনের ডাউনলোডের লিঙ্কটি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে সাইট যেখান থেকে তোমরা এই কোশ্চেনটি পাবে, সেটা কিন্তু তার লিঙ্কও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেমনটা আগের ভিডিওতেও দেওয়া আছে। দেখো কোশ্চেন নম্বর 21, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেকটিন, 4টি অপশন আছে। তার মধ্যে অপশন বি কাইটিন এটি সঠিক উত্তর। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত বা নির্মিত। কোশ্চেন নাম্বার 22, দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলে টেস্ট ক্রস, ব্যাক ক্রস, হেটেরোসিস, হাইব্রিডাইজেশন, 4টা অপশন। তার মধ্যে অবশ্যই উত্তরটা ডি হাইব্রিডাইজেশন। ডি হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বলতে কি বোঝাবো বা সংকরায়ন কি বুঝবো আমরা? না, দুটি ভিন্ন ভ্যারাইটি বা ভিন্ন প্রজাতির জীবের মধ্যে জনন ঘটিয়ে নতুন ভ্যারাইটি তৈরি করার পদ্ধতিটিকেই বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তা হাইব্রিডাইজেশন সংকরায়নের উদাহরণ কি হবে? না, দেখো উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন প্রজাতির কোনো ফসল, নতুন ভ্যারাইটির ফসল তৈরির ক্ষেত্রে কিন্তু এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন পদ্ধতির সাহায্যে সেটি করা হয়। যেমন মনে করো আমাদের দেশি কোনো জাতের কোনো ধান যা আমাদের আবহাওয়ায় বেঁচে থাকতে পারে, তার সাথে বিদেশি কোনো উচ্চ ফলনশীল ভ্যারাইটি তার সঙ্গে ক্রস করিয়ে যে ধানটি তৈরি করা হয়, যে ভ্যারাইটির ধান তৈরি করা সম্ভব হয়, তা কিন্তু আমাদের আবহাওয়াতে বেঁচে থাকবে, পাশাপাশি উচ্চ ফলনশীলও হবে। তাহলে দুটো সমস্যারই কিন্তু সমাধান হলো। পাশাপাশি প্রাণীর ক্ষেত্রে একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আমাদের দেশি জাতের যে গরু আছে, তার সাথে বিদেশি জাতের গরুর সংকরণ ঘটালে যে গরু উন্নত মানের যে বা উন্নত ভ্যারাইটির যে গরু উৎপন্ন হবে, তা কিন্তু যেমন আমাদের আবহাওয়াতে বেঁচে থাকবে, পাশাপাশি প্রচুর পরিমাণে দুধ উৎপন্ন করার কাজেও কিন্তু সাহায্য করবে। তাই সংকরায়ন বর্তমান যুগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি, যা মানুষের ক্রমবর্ধমান খাদ্য চাহিদাকে পূরণ করতে সাহায্য করে। নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? হিস্টোন, অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং কোলাজিন। উত্তরটা হবে এ, হিস্টোন। দেখো নিউক্লিওজোম যে পার্টিকেল, সেখানে সাধারণত 146 বেস পেয়ার সমন্বিত ডিএনএ, যা হিস্টোন অক্টামারের চারদিকে পেঁচানো থাকে, এবং এই হিস্টোন যে অক্টামার, অর্থাৎ এই অক্টামার কটের প্রত্যেকটির কিন্তু দুটি করে কপি নিয়ে এই হিস্টোন অক্টামার তৈরি হচ্ছে। এই হিস্টোন অক্টামারটা থেকে চারদিকে কিন্তু এই 146টি বেস পেয়ার, মানে 146টি বেস পেয়ার সমন্বিত যে ডিএনএটি, সেটি পেঁচানো থাকে। এবং এর ফলে হচ্ছে কি না, এই ডিএনএটা একটা কম্প্যাক্ট বা খুব ছোট জায়গার মধ্যে কিন্তু থাকতে পারে। তাহলে ডিএনএটি একটা ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে ডিএনএতে পরিমাণটা অনেক বেশি হয়, সেটা অল্প জায়গার মধ্যে থাকতে পারতো না যদি সেটা, তাতে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনগুলি, শুধুমাত্র হিস্টোন নয়, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনগুলি যেগুলিকে স্ট্রাকচারাল মেনটেন্যান্স অফ ক্রোমোজোম প্রোটিন বলা হয় বা এসএমসি প্রোটিন বলা হয়, সেই প্রোটিনগুলো সাহায্য করত। এক্ষেত্রে ডিএনএ এর কয়েলিং এর জন্য হিস্টোন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোটিন। এরপরে কোশ্চেন নাম্বার
24। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? জিমনোস্পার্মস, মনোকটস, টেরিডোফাইটস, ডাইকটস। উত্তরটা অবশ্যই সি, টেরিডোফাইটস। টেরিডোফাইটস সংবহন কলাযুক্ত উদ্ভিদ কিন্তু ফুল এবং ফল উৎপন্ন করে না, এদের ক্রিপ্টোগ্যাস বলা হয়। এরা রেণু বা স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে। কোশ্চেন নম্বর 25। বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? বি এবং অ্যান্টি বি, এ এবং অ্যান্টি এ, বি এবং অ্যান্টি এ, এ এবং অ্যান্টি বি। উত্তরটা সি এর দাগের হবে, বি এবং অ্যান্টি এ। বি এবং অ্যান্টি এ কেন হবে না? ব্লাড গ্রুপ, আমরা যদি একটা চার্ট করে এটাকে অধ্যয়ন করি, ব্লাড গ্রুপ যদি এ হয় সেক্ষেত্রে অ্যান্টিজেন, আরবিসিতে যে অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন থাকবে সেটি কি হবে না এ, সিরামের অ্যান্টিবডি কি হবে? অ্যান্টি বি বা বিটা। ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে হবে আরবিসিতে অ্যান্টিজেন বি এবং অ্যান্টিবডি ইন সিরাম অ্যান্টি এ। এ বির ক্ষেত্রে এ এবং বি উভয় অ্যাগ্লুটিনোজেন থাকবে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না। ও এর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকবে না আরবিসিতে, কিন্তু সিরামে অ্যান্টিবডি থাকবে অ্যান্টি এ এবং অ্যান্টি বি উভয়ই। তাহলে বি ব্লাড, আরেকবার রিপিট করছি, বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরবিসিতে অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন বি থাকবে এবং অ্যান্টিবডি, সিরামে যে অ্যান্টিবডি সেটা অ্যান্টি এ বা আলফা থাকবে। এরপরে কোশ্চেন নম্বর, আগেরটা 25 বললাম, এটা 26। কোশ্চেন নম্বর 26। যে প্রাণীরা ডিম পাড়ে তাদের কি বলে? ভিভিপারাস, কার্নিভোরাস, ওভিপারাস বা কোনোটি নয়। মানে আরেকবার বলছি বাংলা করে, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? জরায়ুজ, মাংসাশী, অন্ডজ, কোনোটি নয়। তা অবশ্যই অন্ডজ। ভিভিপারাস বলতে বা জরায়ুজ বলতে কাদের বলবো না? যারা ভ্রূণ, যাদের দেহের মধ্যে ভ্রূণ তৈরি হয়, অর্থাৎ যারা বাচ্চা প্রসব করে। কার্নিভোরাস বলতে মাংসাশী, এটা খাদ্য শৃঙ্খলের ভিত্তিতে বেশ করে তৈরি বলা হয়, ওটা ইকোলজিক্যাল রিলেশনশিপের বেসিসে। ওভিপারাস বলতে কাকে বলবো? যারা ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা বা অপত্য সৃষ্টি হয়। তাহলে 26-এর সি, অন্ডজ উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 27। নিচের সঠিক জোড়টি খুঁজে বার করো। অগ্নাশয় মিশ্র গ্রন্থি, প্লীহা অন্তঃক্ষরা গ্রন্থি, ডিম্বাশয় বহিঃক্ষরা গ্রন্থি, ত্বক মিশ্র গ্রন্থি। অবশ্যই উত্তরটা অগ্নাশয় মিশ্র গ্রন্থি এ, অগ্নাশয় মিশ্র গ্রন্থি উত্তরটি হবে। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কাকে বলবো? যে গ্রন্থির ক্ষরণ সরাসরি কিন্তু রক্তে মিশে যায়, তার মধ্যে কোনো নালীর মাধ্যমে বাহিত হয় না। অপরদিকে বহিঃক্ষরা গ্রন্থি, যার ক্ষরণ কিন্তু নালীর মাধ্যমে কার্যস্থলে যে যায়, যেমন বিভিন্ন পাচক গ্রন্থি, লালা গ্রন্থি এগুলি। অপরদিকে অন্তঃক্ষরা গ্রন্থি যেমন মনে করো শুক্রাশয়, ডিম্বাশয়, তারপরে থাইরয়েড, অর্থাৎ যেগুলি হরমোন প্রোডাকশন করছে সেই গ্রন্থিগুলি, বা হরমোন উৎপন্ন করছে বা হরমোন নিঃসরণ করছে সেই গ্রন্থিগুলি। আবার মিশ্র গ্রন্থি কি? যে গ্রন্থির অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় প্রকার কার্য আছে। যেমন অগ্নাশয় থেকে পাচক রস বেরোয়, যা কিন্তু খাদ্য পাচিত করতে সাহায্য করে। আবার অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, সেখানে আলফা, বিটা এবং ডেল্টা সেল আছে বা কোষ আছে, যেখান থেকে কিন্তু তার যে হরমোন বেরোচ্ছে, অর্থাৎ ইনসুলিন, গ্লুকাগন এবং সোমাটোস্ট্যাটিন, এই 3 ধরনের হরমোন, এগুলির কিন্তু দেহে বিভিন্ন কার্য আছে। কি কার্য আছে সেটাকে আর বলে দীর্ঘায়িত করছি না। তাহলে দেখো, অগ্নাশয়ে 2 রকমের কার্য আছে, একটা বহিঃক্ষরা কার্য, অন্তঃক্ষরা কার্য, যে কারণে এই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। 28-এর কোশ্চেনটা হলো, কোন অরণ্যে একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন কোন প্রকার সংগ্রাম দেখা যায়? অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি,
এ এবং বি উভয়ই, ডি কোনোটি নয়। দেখো অবশ্যই কথা উত্তরটা ইন্ট্রাস্পেসিফিক বা অন্তঃপ্রজাতিগত সংগ্রাম এ, কারণ একটি জঙ্গলে যদি তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু নিজেদের প্রজাতির মধ্যেই কিন্তু প্রজাতিগত সংগ্রাম বা নিজেদের প্রজাতির মধ্যে সংগ্রাম। 29 কোশ্চেনটা হলো কি না, কোষ চক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ পরিমাণ 2C থেকে 4C হয়? G1, S, G2, G0। অবশ্যই উত্তরটা হবে BS, অর্থাৎ 2C থেকে 4C ডিএনএ পরিমাণ অর্থাৎ দ্বিগুণ পরিমাণ ডিএনএ কোন কোষ চক্রের কোন দশাতে হচ্ছে না এস বা সিনথেসিস ফেজে। সেটা কার পরে, তা G1 এর পরে এস হয়, তারপরে G2 হয় এবং তারপরে এম, যার মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ থাকে। এই এস বা সিনথেসিস ফেজে ডিএনএ প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশনের মাধ্যমে দ্বিগুণ হয়। কোশ্চেন নম্বর 30, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো আমাদের দেহে ইউরিয়া জমে যাওয়া, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া, আমাদের রক্তে ইথাইল অ্যালকোহল জমে যাওয়া, আমাদের পেশিতে গ্লুকোজ জমে যাওয়া। উত্তরটা হবে বি, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়া। অনেকক্ষণ কার্য করার পরে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, তাই আমাদের ক্লান্তি অনুভূত হয়। হৃদপেশি সারাক্ষণ ধরে চলে, কারণ হৃদপেশির অনেকগুলো কার্য আর বিশেষ বৈশিষ্ট্য আছে অন্য পেশির থেকে, অন্য ঐচ্ছিক পেশির থেকে তা একেবারেই কিন্তু একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হৃদপেশিতে দেখা যায়। তার মধ্যে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো হৃদপেশিতে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না। পরে 31 কোশ্চেনটা, WHO অনুযায়ী মানুষের বয়ঃসন্ধির বয়স কত হবে? 10 থেকে 20 বছর, 10 থেকে 19 বছর, 13 থেকে 21 বছর, 12 থেকে 21 বছর। উত্তরটা বি, 10 থেকে 19 বছর। WHO এর মতে মানুষের বয়ঃসন্ধিক্ষণের বয়স 10 থেকে 19 বছর। এই সময় দেহের দ্রুত বৃদ্ধি এবং পুরুষ এবং স্ত্রী যে যার আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অর্থাৎ যৌন বৈশিষ্ট্য যেটিকে বলে সেইটা প্রকাশিত হয়। কোশ্চেন নম্বর 32, নিচের কোনটি সঠিক? একনেত্র দৃষ্টি মানুষ, দ্বিনেত্র দৃষ্টি ঘোড়া, একনেত্র দৃষ্টি ঘোড়া, দ্বিনেত্র দৃষ্টি মানুষ। দেখো উত্তরটা সি এবং ডি উভয় দুটোই সঠিক। একনেত্র দৃষ্টি ঘোড়া এবং দ্বিনেত্র দৃষ্টি মানুষ। মানুষের কিন্তু বাইনোকুলার ভিশন দেখা যায়, এবং একনেত্র দৃষ্টি কিন্তু ঘোড়ার দেখা যায়। ঘোড়ার মনোকুলার এবং বাইনোকুলার উভয় ধরনের ভিশনই দেখা যায়। তাই উত্তর সি এবং ডি এই দুটিকে সঠিক বলে মনে করা হচ্ছে। 32 কোশ্চেনটা বলি। 32 হলো 33, রিজেনারেশন দেখা যায় কাদের বা পুনর্জন্ম কাদের দেখা যায়? অ্যামিবা, অক্টোপাস, হাইড্রা, প্ল্যানেরিয়া। সি এবং ডি, হাইড্রা, প্ল্যানেরিয়া ওই তো সঠিক। হাইড্রা এবং প্ল্যানেরিয়া খণ্ডিত হওয়ার পরও কিন্তু তারা বেঁচে উঠতে আবার তাদের নতুন করে রিজেনারেশন বা তাদের কিন্তু নতুন করে আবার দেহটি তৈরি হতে পারে। তাই জন্যে এক্ষেত্রে কিন্তু হাইড্রা এবং প্ল্যানেরিয়া রিজেনারেশন দেখা যায়। তাই সি এবং ডি ওই উত্তরই সঠিক। 34 প্রশ্নটা বলি, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত পরিবেশের ক্ষতি করে? শিশু গাছ, পার্থেনিয়াম, হিস্টোরোফোরাস, কচুরিপানা, এগুলি কোনোটি নয়। দেখো উত্তরটি অবশ্যই হবে কচুরিপানা এবং পার্থেনিয়াম। কচুরিপানা, পার্থেনিয়াম দুটি বিদেশ থেকে আসা প্রজাতি, যা কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি করে। পার্থেনিয়াম হাঁপানি সৃষ্টি করে, শ্বাসকষ্ট সৃষ্টি করে। কচুরিপানা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়িয়ে দেয়, জলাশয়ে জল পরিবহনের সমস্যা তৈরি করে এবং বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়িয়ে দেওয়ার কারণে জলজ পরিবেশের বাস্তুতন্ত্রের ওপর ব্যাপক প্রভাব তৈরি করে, খারাপ প্রভাব তৈরি করে। 35 ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে
এ ত্বকে ক্যান্সার হতে পারে, বি ফুসফুসের ক্যান্সার হতে পারে, সি মস্তিষ্কের ক্যান্সার হতে পারে, ডি লিভারের ক্যান্সার হতে পারে। উত্তরটা বি লাং ক্যান্সার ও হিউম্যান বা ফুসফুসের ক্যান্সার হতে পারে। কারণ ক্যাডমিয়াম দূষণের ফলে বা ক্যাডমিয়াম যদি মানুষের ক্ষেত্রে এক্সপোজার হয় তাহলে ফুসফুসের ক্যান্সার হতে পারে। 36টা নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ করা হয়? জলদাপাড়া, বান্ধবগড়, কানহা, ভিতরকণিকা। উত্তরটা দুটোই হবে, বান্ধবগড় এবং কানহা, অর্থাৎ বি এবং সি। কারণ বান্ধবগড় এবং কানহা এই দুটো জায়গাতেই কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ করা হয়। 37 বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো হৃৎপিণ্ড, পেশি, যকৃৎ, অগ্নাশয়। দেখো সি এবং ডি দুটোই হবে, লিভার এবং প্যানক্রিয়াস, অর্থাৎ যকৃৎ এবং অগ্নাশয়। লিভার কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন এবং প্রোটিনের বিভাগ এবং ক্ষতিকারক পদার্থের ডিটক্সিফিকেশন করে। অগ্নাশয় নিঃসৃত লাইপেজ, প্রোটিয়েজ এবং অ্যামাইলেজ ফ্যাট, প্রোটিন ও কার্বোহাইড্রেটের বিয়োজনে সাহায্য করে। তার জন্য লিভার এবং অগ্নাশয় কোনো গোলযোগ হলে তা কিন্তু বিপাকক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে। 38 দাগেরটা পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, কোলেনকাইমা। উত্তরটা বি, সি এবং ডি, অর্থাৎ প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এবং কোলেনকাইমা। এই সবগুলি পরিণত অবস্থায় এই স্থায়ী কলাগুলি জীবিত থাকে। 39 দাগেরটা অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, আরেকবার বলছি, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো ডান অলিন্দ, বাম নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। উত্তরটা হবে সি, বাম অলিন্দ। দেখো ডান অলিন্দ থেকে আমাদের কলাকোষ থেকে যে বিভাগীয় কার্য হয়, আমাদের কোষের যে বিভাগীয় কার্য হয় কোষের মধ্যে, সেটা থেকে যে অশুদ্ধ রক্ত, সেই অশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে এসে প্রথমে ডান অলিন্দে এলো, যেটি অশুদ্ধ রক্ত, সেখান থেকে ডান নিলয় অশুদ্ধ রক্তটা গেল, সেখান থেকে ফুসফুসে গেল, ফুসফুসে গিয়ে বিশুদ্ধীকরণ হলো, তারপরে সেই বিশুদ্ধ রক্ত আবার বাম অলিন্দে এলো এবং সেখান থেকে বাম নিলয়ে গেল বিশুদ্ধ রক্ত, কিন্তু তারপরে সেখান থেকে সিস্টেমিক পরিবহনের মাধ্যমে বা সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে সারা দেহে কিন্তু আবার কলাকোষে চলে গেল, তার যেখানে অক্সিজেনেটেড ব্লাড আমাদের শরীরে লাগে বা অক্সিজেন রিচ বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত, সেটা কিন্তু আমাদের শরীরের। তাহলে এটা 39 উত্তর হলো। 40 উত্তরটা অ্যানিমাল খাদ্য গ্রহণ জলগ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? এনগালফিং অ্যান্ড অ্যাবজর্পশন বা গ্রাস করা ও শোষণ, ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস। দুটোই ঠিক, কোনোটি ঠিক নয়। দেখো উত্তরটা হবে বি, ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। অ্যানিমাল খাদ্য গ্রহণ ফ্যাগোসাইটোসিস বলা হয় ও জল গ্রহণ পিনোসাইটোসিস বলা হয়। অর্থাৎ ভক্ষণ এবং পান, ভক্ষণটা বা খাওয়াটা হচ্ছে সলিড কিছু খাওয়াকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস অ্যানিমাল, এবং ড্রিঙ্কিং বা পানটা হচ্ছে পিনোসাইটোসিস বলা হয়। এই যে অংশটি আমি আলোচনা করলাম আগের ভিডিওতে বলেছি, এটা কিন্তু কোশ্চেন সেট এ, তারই অংশ 21 থেকে 40 আমি আলোচনা করলাম, যার পূর্ববর্তী ভিডিওর অংশটি কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখতে পারো। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সাইট, যেখান থেকে সরাসরি তোমরা যে সাইটে ক্লিক করলে তোমরা ওই পেজটা চলে আসবে, যেখান থেকে এএনএম জেএনএম এর পূর্ববর্তী বছরের যে কোশ্চেনগুলি সেখান থেকে তোমরা পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ।